ডক্টর ইউনূস সহ আরো 12 জন উপদেষ্টার এর সাথে সাথে কপাল পুড়ছে। আজকে এটা নিয়ে আলাপ করব, শেষ পর্যন্ত থাকবে। প্রিয় বন্ধুরা, বার্মা অ্যাক্টের কথা মনে আছে? সেই যে বার্মা ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, 2022 সালে মার্কিন কংগ্রেসে এই অ্যাক্টটি পাশ করেছিল। একটু আপনাদের মনে করিয়ে দিই, আমি আগেও এটি নিয়ে কথা বলেছি। বার্মা অ্যাক্টটা হলো মূলত বর্তমানে মিয়ানমারে যে সামরিক জান্তা সরকার রয়েছে সেই জান্তা সরকারকে দুর্বল করে সেখানে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার জন্য আমেরিকার একটা প্রজেক্ট, তারা সংসদে একটা অ্যাক্ট পাশ করেছিল। এবং সেখানে এই যে আমাদের যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, রাখাইন স্টেটের যে আনরেস্ট, সেখানে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এই সব বিষয় কিন্তু এই বার্মা অ্যাক্টের মধ্যে রয়েছে। এবং বার্মা অ্যাক্ট মানে কাগজে কলমে এক কথা, আর এটা জিও পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। এই মায়ানমার বঙ্গোপসাগর এই রিজিয়নে আমেরিকা তার উপস্থিতিটা নিশ্চিত করতে চায় এবং মিয়ানমারে তারা গণতন্ত্রের নামে ঢুকতে চায়। এবং আপনারা জানেন যে আরাকান আর্মি নিয়ে কি ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই আরাকান অ্যাক্টে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে ফাইট করানোর একটা ঘটনা আপনারা জানেন। এবং এমন একটা অবস্থা হয়েছিল যখন আরাকান আর্মি প্রায় রাখাইন স্টেটের 2 বা 3টা টাউনশিপ ছাড়া অধিকাংশ জায়গা একটা সময় দখল করে নিয়েছিল। এবং এর সব কিছুর পেছনে ছিল আমেরিকা, এবং আমেরিকা চেয়েছিল যে বাংলাদেশের করিডোর, যে মিয়ানমারের সাথে যে করিডোর আছে সেই করিডোরটা ব্যবহার করে তাদের এই সাইডের সংগ্রামটা বা তাদের প্রজেক্টটা এগিয়ে নেওয়া। আপনাদের আরো মনে আছে যে গত বছর 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন 4 দিনের সফরে, এবং তিনি রোহিঙ্গা শিবিরেও গিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক সহায়তার করিডোর তারা চেয়েছিলেন, যাতে এই রাখাইন স্টেটে তারা বিভিন্ন রকমের সহায়তা পৌঁছে দিতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইউনূস যদিও কমিটমেন্ট করেছিল আমেরিকার কাছে যে তারা সেন্ট মার্টিন দেবে, করিডোর দেবে, চট্টগ্রাম বন্দর দেবে, অনেক কমিটমেন্ট, মানে যা চাও নিয়ে যাও, বাংলাদেশটা তুমি নিয়ে যাও, আমাকে ক্ষমতা দাও। তো সেই জায়গাটায় কি হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে বাংলাদেশ আর্মি বলেছে নো করিডোর, করিডোর দেওয়া যাবে না। আবার বলেছে যে করিডোর দিলে সেখানে আমাদের বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি রিস্ক আছে, করিডোর দিয়ে ড্রাগ স্মাগলিং হবে, আর্মস স্মাগলিং হবে, এসব মানে নানা রকমের সমস্যার কথা বলে সেনাবাহিনী এটিতে আগ্রহ দেখায়নি। এবং আপনারা জানেন তারপরে করিডোরের মানে টেকনাফে বিশেষ করে আরাকান আর্মির অনেক অ্যাক্টিভিটিস আছে। এখানে সামরিক মহড়ার নামে আমেরিকান আর্মি এবং আমেরিকান সশস্ত্র বাহিনী, ফায়ার ব্রিগেড অনেকেই এসেছিল। এবং পেকুয়া বাজারের কথা মনে আছে, আমি বলতাম যে পেকুয়া বাজারে একটা 19 তলা হোটেল করা হয়েছিল, যে হোটেলটার মালিক ছিলেন মুস্তফা মাজি। সেই হোটেলটা মূলত করা হয়েছিল ওই এলাকায় বিদেশিদের থাকবে, একটা লাক্সারিয়াস হোটেল যার নিচের তলায় পাব থাকবে, বার মানে পানশালা, উপরে থাকার রুম থাকবে। তো পরবর্তীতে সেই হোটেলটা কিছুদিন চালু ছিল, কিন্তু এটা পুরো কমপ্লিট হয়নি। আর এই মাসখানেক আগে তো এটার মালিক মোস্তফা মাজিকে তার বাড়িতে মৃত পাওয়া গেছে, মোস্তফা মাজিকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা করিডোর দেব বলে আমেরিকাকে যে আশ্বাস দিয়েছিলাম, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সর্দার ইউনূস, সে এমন একটা লেজে গবরে পাকিয়ে ফেলেছিল যে আমেরিকা ছেড়ে দেমা কে দেওয়াছে। সুতরাং আমেরিকা আলটিমেটলি তার বার্মা অ্যাক্ট এটাকে বাস্তবায়ন করার জন্য এই গত সপ্তাহে যে $121 মিলিয়ন ফান্ডটা দিয়েছে, এই ফান্ডটা মিয়ানমারের জন্য অ্যালোকেটেড, বাট এই ফান্ডটা মিয়ানমারের বর্তমান যে সামরিক সরকার আছে, জান্তা সরকার, তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না। এই টাকাটা যাবে সীমান্তবর্তী 2টি দেশ ভারত এবং থাইল্যান্ডের কাছে, এবং বাংলাদেশ বাদ। এবং ভারত এবং থাইল্যান্ড কি করবে, এই টাকাটা নিয়ে তারা মূলত মিয়ানমারের যে সিভিল সোসাইটি আছে তাদের হেল্প করবে। তারা মিয়ানমারের ভেতরের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলবে। মিয়ানমারের ভেতরে জান্তা সরকারকে দুর্বল করাটা কিন্তু এই বার্মা অ্যাক্টের
অন্যতম উদ্দেশ্য। সুতরাং মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের সহায়তা প্রদান করবে এই $121 মিলিয়ন অধীনে যে প্রজেক্টসগুলো হবে, এবং সেখানে ভারত এবং থাইল্যান্ড কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তার কিছু বিষয় আছে। এই রাখাইন স্টেটে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার সব আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়ে মামলা চলছে। গণহত্যার সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের একটা ব্যাপার আছে, সেটিও এই প্রজেক্টের আন্ডারেই হবে। সো মানে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে বাদ দিছে, এবং কেন ইন্ডিয়া, কেন থাইল্যান্ড? ইন্ডিয়া আপনারা জানেন যে আমেরিকার সাথে যে রিসেন্ট ডিফেন্স ডিলটা হয়েছে, ডিফেন্স ট্রিটিটা হয়েছে 10 বছরে, সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটিতে ইন্ডিয়া এবং আমেরিকা পার্টনার। আর থাইল্যান্ডের সাথে আমেরিকা অনেকদিন ধরে এই সিকিউরিটি পার্টনার, তাদের সাথে অনেক রকমের লেনদেন আছে। তো বাংলাদেশের করিডোর দিলে যে ঝুঁকি, সেই ঝুঁকি তো থাইল্যান্ড এবং ভারতের সাথেও আছে, কারণ ভারত তো মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, থাইল্যান্ডও করে। কিন্তু তারপরেও ভারত এবং থাইল্যান্ড এই ডিসিশনটা নিয়েছে, এই প্রজেক্ট, এই ফান্ড তাদের কাছে গেছে, এর কারণ হলো তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিয়েছে, ঝুঁকি ম্যানেজ করার একটা পলিটিক্যাল ডিসিশন তারা নিয়েছে, যেটা বাংলাদেশ নিতে পারেনি। এবং বাংলাদেশ নিতে না পারার কারণে এই যে $121 মিলিয়ন বা 1512 কোটি টাকার একটা ভাগ থেকেই যে শুধু বাংলাদেশ বঞ্চিত হলো তা নয়, এটি কেবল অর্থ নয়, বরং এটি হলো ইউনূস সরকারের উপর থেকে আমেরিকান আস্থা যে উঠে গেছে তার একটা ইন্ডিকেশন। এবং এর ফলে যেটা হবে যে এই এলাকায় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ একটা নেতৃত্বের অবস্থানে ছিল, সেই জায়গাটা আর থাকবে না। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, রোহিঙ্গাদের কাছে আসা বিদেশি সহায়তা, সব কিছু আগের মতো, মানে আগের মতো আর হবে না, এগুলো কমে যাবে। এবং রোহিঙ্গাদের ডক্টর ইউনূস বলেছিল এই যে রোজা আসতেছে, এই রোজার ঈদটা রোহিঙ্গাদের মিয়ানমারে করার কথা, তো সেইটা সুদূর পরাহত হয়ে যাবে। তো আমেরিকা এই যে ইউনূস যে ব্যর্থ হয়েছে, এর জন্য আমেরিকা ভীষণ বিলা। আমেরিকা ডক্টর ইউনূস সহ 12 জন উপদেষ্টার উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, ইউ ওয়েস্টেড আওয়ার মানি, টাইম অ্যান্ড রিসোর্সেস। এদিকে ডক্টর ইউনূস যদি নির্বাচন হয়, যদি ক্ষমতা ছেড়ে আসলেই যায়, তার একটা আশঙ্কা রয়েছে যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংকে যে সারা দেশে ছড়ানো ছেটানো প্রায় 2500 গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চেস আছে, সেগুলো কি হবে, এইগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এবং তিনি এটি বলেছিলেন আমেরিকাকে যে তিনি চলে গেলেও গ্রামীণের ভবিষ্যৎ কি হবে। তো আমেরিকা কি বলেছে তার আগে আমি একটা ছোট্ট অতীতের কথা মনে করিয়ে দিই, যে খন্দকার মুস্তাকের কথা আপনাদের অনেকেরই মনে আছে, বঙ্গবন্ধুর খুনি। সেই খন্দকার মুস্তাক সে যখন জনসভা করতে গিয়েছিল ক্ষমতা হারিয়ে, তখন কিন্তু তার জনসভা আক্রান্ত হয়েছিল, তার জনসভায় বোমাবাজি হয়েছিল, সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। তখন সে খুব মাইন্ড করে, খুব কষ্ট দুঃখ নিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছিল যে আমি যে একটু পলিটিক্স করি, আমি তো তোমাদের জন্যই রাজনীতি করলাম, তোমরা আমার একটু সিকিউরিটিটা ইনশিওর করো। তো আমেরিকা বলেছিল যে তুমি রাজনীতি করবা, তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিজের। তো ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের এই অবকাঠামোগত নিরাপত্তার ইস্যুটা তুলেছে, তখন তাকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার। এদিকে অন্যান্য উপদেষ্টারাও কিন্তু ভীষণ স্যাড হয়ে গেছে এই ঘটনায়, বিশেষ করে ডক্টর খলিল। তিনি বলেছেন যে এই সরকারের জন্য, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন। কিন্তু আজকে এমন একটা অবস্থা হচ্ছে যে ডক্টর খলিলের এই দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যাওয়াটাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এটা যে কেবল একটা $121 মিলিয়ন প্রজেক্ট তা না, এটা আবার জিও পলিটিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং সেখানে ইন্ডিয়ার এবং থাইল্যান্ডের যে গুরুত্ব, সেই গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ইজ নাও নো ওয়্যার। ডক্টর ইউনূস এদিকে ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্ট দিবে বলেছে। চিটাং পোর্টে কিন্তু অলরেডি আনরেস্ট শুরু হয়ে গেছে, এবং চিটাং পোর্টে প্রতিদিন লস হচ্ছে। সো ওই বিক্ষোভ, ওই অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণ করে ডিপি ওয়ার্ল্ডকে কিভাবে এই চিটাগাংয়ের এনসিটি, এই নিউমারিং কন্টেইনার টার্মিনাল হ্যান্ডওভার করবে, সেটাও আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রি আমেরিকার কাছে, চুক্তিপত্র তৈরি, সব ঠিক হয়ে গেছে, শুধু সই সাবুতটুকু বাকি। সেটা হবে দুদিনের মাথায়, আজ থেকে দুদিনের মাথায় 9 ফেব্রুয়ারি। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম কানুনের দাফন হয়ে গেছে 24 আগস্টে, কিন্তু নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই ধরনের পদক্ষেপগুলো একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার করতে পারে কি না, অন্তত নৈতিক দিক থেকে, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তবে নীতির তো কোনো বালাই নেই এখন বাংলাদেশে। ফলে প্রশ্ন উঠেছে, দেশের গরিবই বেচে আগেরবার নোবেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবার দেশ বেচে তিনি কি পাবেন সেটা পরে দেখছি। তার আগে দেশ কিভাবে বেচে দিচ্ছেন সেটা নিয়ে দু কথা বলি। চট্টগ্রাম বন্দর ও টার্মিনাল লিজ প্রথমে আগেই দিয়ে দিয়েছে এটা সরকার। দেশের বীর শ্রেষ্ঠ, বীর পুঙ্গব, দেশপ্রেমিক জেনারেল ওয়াকারুজ্জামানের সাবধান বাণীকে পচা ড্রেনের ভেতরে ফেলে দিয়ে এই কাজটি আগেই করেছেন ডক্টর ইউনূস। 2025 সালের নভেম্বর মাসে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং পালগাঁও নৌ টার্মিনালের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক মেডলক এসে তার সাথে চুক্তি করা হয়ে গেছে, কোনো ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র ছাড়াই। অত্যন্ত দ্রুততায় মাত্র 11-12 দিনের মধ্যে এই চুক্তিগুলো চূড়ান্ত করা হয়ে গেছে। এছাড়া নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, একটা দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, তাকে এই গুরুত্বপূর্ণ টার্মিনালটির দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। আটকে রয়েছে এই জন্যেই যে বর্তমানে এই অন্তত এই ফেব্রুয়ারির, আজকেও ফেব্রুয়ারির 7 তারিখ, চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এই যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত আসি মানবিক করিডরের ব্যাপারে। এই বিষয়টি নিয়ে জেনারেল জামান একা আপত্তি করলে থোড়াই কেয়ার করতেন ইউনূস, কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ভোটের আগে ইস্যু করে ফেলেছে এই বিষয়টি নিয়ে, আর সেই সঙ্গে চীনও চাপ দিচ্ছে। চীন, কারণ ত্রাণ পাঠাবার নামে যে হিউম্যান করিডর করার কথা হচ্ছে, এটা চীনের ওপর গোয়েন্দা নজরদারির উদ্দেশ্যে। শুধু হাতে নজরদারি হয় না, তাই আমেরিকার প্ল্যান হলো মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানান দেশে যেমন আমেরিকার সামরিক ঘাঁটি আছে, এখানেও বাংলাদেশেও তেমন একটি ঘাঁটি তৈরি করা। এই ঘাঁটি তৈরিতে এসছে সেন্ট মার্টিন দ্বীপের নামও। যদিও ইউনূস সরকার এবং যুক্তরাষ্ট্র বারবার এটা অস্বীকার করেছে, তবু রাজনৈতিক অঙ্গনে অভিযোগ যে ক্ষমতায় থাকার বিনিময়ে সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি তৈরির ব্যবস্থা পাকা হয়ে গেছে। অন্তত যেভাবে মার্কিন সেনারা এসে বাংলাদেশে ঠাঁই নিচ্ছে একের পর এক, তাতে এই সন্দেহ আর শুধু সন্দেহ নয়, এটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বাস্তবে। এরই মধ্যে এসেছে গোপন বাণিজ্য ও শুল্ক চুক্তি। আগামী 9 ফেব্রুয়ারি 2026-এ, মানে আজ থেকে দুদিনের মাথায়, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিটি হওয়ার কথা, তা নিয়ে দেশ বিক্রির অভিযোগ
জোরালো। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তি করার সিদ্ধান্তকে রাজনৈতিক মহল স্বাভাবিকভাবেই সন্দেহের চোখে দেখছে। তবে বাংলাদেশে কেউ সে কথা মুখ ফুটে বলছে না, কোনো রাজনৈতিক দলই, কারণ তাদের ভয় আমেরিকা রেগে গেলে যদি ক্ষমতায় বসতে অসুবিধা হয়, তাই চুপ হয়ে রয়েছে তারা। একটু মাঝখানে একটুখানি ভোটের জন্যই হোক আর যে কোনো কারণে হোক একটুখানি ফুটফুট করে উঠছে। চুক্তির শর্ত হিসেবে প্রায় 37,000 কোটি টাকার 14টা বোয়িং বিমান কিনবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে, এবং যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলকভাবে প্রয়োজন না হলেও কৃষি পণ্য কিনবে, গম, তুলা, সয়াবিন এগুলো আমদানি করবে। এর বিনিময়ে কি লাভ বাংলাদেশের? বিশাল লাভ নাকি বাংলাদেশের। তাদের যে শুল্ক, যেটা আমেরিকায় যে রপ্তানি যায়, সেই রপ্তানির শুল্ক 20 থেকে নেমে 15 আসবে, মানে 5% শুল্ক ছাড় পাবে। লাভের অঙ্ক নিয়ে একটু হিসেব নিকেশ যদি করেন তাহলে দেখতে পাবেন ওই 5% শুল্ক নেওয়ার জন্যে, সুবিধা নেওয়ার জন্যে 37,000 কোটি টাকার 14টা বোয়িং বিমান কেনাটা, এটা হলো সেই ঢাকের দায়ে মনসা বিক্রির গল্প। বাংলাদেশ বিমান মোট 14টা উড়োজাহাজ কেনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং বিমান, 787-10 ড্রিমলাইনার, 2টো বোয়িং 787-9 এবং 4টি বোয়িং 737-8। এই মানে 8, 9, 10, এই এখানে 14টা বিমান। এই বিমানগুলো কিনতে আগেই বলেছি প্রায় 37,000 কোটি টাকা, মানে $3.7 বিলিয়ন ব্যয় হবে, এবং সেটা বাংলাদেশের যে ফরেন রিজার্ভ থেকে এই টাকাটা আমেরিকাকে দিয়ে দিতে হবে। বিমান কেনার যে খুব একটা দরকার আছে বাংলাদেশের তা আদৌ নয়, দরকারটা আসলে যুক্তরাষ্ট্রের। কেন দরকার? কারণ বাংলাদেশের সঙ্গে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি আছে, যত টাকার প্রায় 39-40 বিলিয়ন ডলারের মতো রেডিমেড পোশাক যায় বাংলাদেশে। সেইটা বাঁচাবার জন্যে এইটা, তার ফলে আর বাংলাদেশে আমেরিকা থেকে মালপত্র এত আসে না, কারণ অস্ত্রশস্ত্র বাংলাদেশ কেনে বেশিরভাগ চীন থেকে। সুতরাং চীন থেকে ভবিষ্যতে যেমন অস্ত্র কিনতে পারবে না, তেমনি বিমানটা পুরনো যত এই যে ঘাটতি আছে, বাণিজ্য ঘাটতি, এটাকে বলে ট্রেড ডেফিসিট, সেইটা মিটিয়ে নেওয়ার জন্যে, পূরণ করে নেওয়ার জন্যে এই বিমানগুলো কিনতে হবে। এই জন্যে বিমানের সঙ্গে কৃষিপণ্যও কিনতে বাধ্য বাংলাদেশে। বাংলাদেশের এত বোয়িং বিমান দরকার, সেটা কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি কাম সিইও শফিকুর রহমানও জানতেন না। তিনি আপত্তি তোলেন যে বাংলাদেশ, আমাদের এটা কি দরকার। বাংলাদেশ, দেখুন, বাংলাদেশ বিমান বর্তমানে 19টা উড়োজাহাজ চালায়। এই এত বছর ধরে বাংলাদেশ বিমান আছে, তার মোট প্লেনের সংখ্যা, উড়োজাহাজের সংখ্যা 19টা। হঠাৎ করে 14টা নতুন বিমান যদি কেনা হয় এবং সেটা এর সাথে যুক্ত হলে সেগুলো রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত পাইলট, ক্রু, এবং এই বিমানগুলো লাগবে কোথায়? গন্তব্য বৃদ্ধির যে প্রয়োজন হবে তার সক্ষমতা বিমানের আছে কি না, দরকার কি না আদৌ, এইটা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহান। এই যে বলে না অনেকে, সেই ঘোড়ার আগে চাবুক কেনা, তো এটাও হয়ে গেছে। ঠিক, আমার দরকার নেই, কোথায় চালাবো বিমান তারও ঠিক নেই, বিমান কেনা হচ্ছে। অনেক অর্থনীতিবিদের মতে এটি বিমানের জন্য একটি হোয়াইট এলিফ্যান্ট বা শ্বেত হস্তি হয়ে দাঁড়াতে পারে। এমডি শফিকুর রহমান, ওই যে বিমানের, বাংলাদেশ বিমানের এমডি, তিনি এর বিরোধিতা করেন। তার ফলে তাকে তো চাকরি খোয়াতেই হলো, সঙ্গে উপরি হিসাবে জেলে যেতে হয়েছে স্ত্রীকে নিয়ে। গত 2রা ফেব্রুয়ারি 2026 এই
কয়েকদিন আগে তাকে এবং তার স্ত্রীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, যেটা পুলিশ জানাচ্ছে, যে শফিকুর রহমান ও তার স্ত্রী তাদের বাসায় থাকা 11 বছর বয়সের একটি শিশু গৃহকর্মীকে নাকি ভীষণ নির্যাতন করেছেন এবং সেই নির্যাতনের ফলে বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তারকে এমন কিছু করতে হয়নি, কিন্তু সে তার বাবা এসে মামলা করেছেন যে আমার মেয়েকে এইরকম এত অত্যাচার করেছে, এবং সাথে সাথেই পুলিশ গিয়ে শফিকুর রহমান এমডি বাংলাদেশ বিমানের তাকে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে গারদে। বাংলাদেশে এখন আইনটা কি জানেন? বাংলাদেশে এখন ঘাস ফড়িং মারলে কিংবা ছুঁচো মারলে যাবজ্জীবন, আর মানুষ মারলে সসম্মানে মুক্তি, গলায় মালা পরিয়ে। সৌজন্যে কার? নোবেল শান্তি পুরস্কারে ভূষিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এই বোয়িং চুক্তিটির আর এক বড় কারিগর হচ্ছেন শেখ বসিরউদ্দিন। তাকেও দুহাত তুলে সাধুবাদ দিতে হয়। জনাব শেখ বসিরউদ্দিন মোহাম্মদ ইউনুসের সুযোগ্য সাথী। তিনি শুধু ওই বিমান পরিবহনের বিভাগের উপদেষ্টা নন, তিনি এয়ারলাইন্সের এখন সর্বময় কর্তাও। আর সর্বময় কর্তা, আগে তো চেয়ারম্যান ছিলেন, এখন আবার তিনি ওই যে শফিকুর রহমান আগের এমডিকে তাকে বরখাস্ত হয়ে গেছেন, যেদিন গ্রেপ্তার তার পরদিন বরখাস্ত 3 তারিখে, এবং তার জায়গায় তিনি আর একজনকে বসিয়েছেন এখন এমডি পদে, তার আর একজন শুভানুধ্যায়ীকে। যাই হোক, এখন ফলে তিনি শুধু বিভাগীয়, এই যে বসিরউদ্দিন, শেখ বসিরউদ্দিন, তিনি এখন বিভাগীয় উপদেষ্টা শুধু নন, তিনি এয়ারলাইন্সের সর্বময় কর্তা। এখন 9 ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় বসে ওই বোয়িং কেনার জন্যে চুক্তি সই করবেন অনলাইনে। কার সাথে? ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সই করবেন। জয় হোক শেখ বসিরউদ্দিন এবং মোহাম্মদ ইউনুস, জয় হোক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই চুক্তিগুলো দেশের ভেঙে চুরমার হয়ে যাওয়া অর্থনীতিকে শক্তিশালী করবে। আর চুক্তির যে শর্তগুলো, সেগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে গোপন রাখা হচ্ছে। কেননা একটি অস্থায়ী অন্তর্বর্তী সরকার এত তাড়াহুড়ো করে ভোটের 3 দিন আগে এই চুক্তি সই করছে। চুক্তির সব কিছু যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে রাজনৈতিক দলগুলো প্রশ্নের মুখোমুখি হবে, আর তারও প্রশ্নের মুখোমুখি হবে। তো ভবিষ্যতে যারা ভোটে জিতে আসবে তারা কি করবে না করবে ভবিষ্যতের হাতে না রেখে ইউনুস সাহেব নিজেই সই করে দিচ্ছেন। এর কারণ এটাই যে দেশ বিক্রির এত তাড়াহুড়ো করে সইটা এই জন্যই করা হচ্ছে, দেশ বিক্রির বায়নানামা যেটাকে বলে, সেই বায়নানামা হয়ে গিয়েছিল আগেই, গত বছর 2025-এর জুন মাসে। এখন বিক্রির দলিলে সইয়ের পালা। বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন বিজিএমইএ বা ডিসিসিআই এরা উদ্বেগ প্রকাশ করেছে যে চুক্তির শর্তগুলোর বিষয়ে তারা কিচ্ছু জানে না, তারা পুরো অন্ধকারে। এটা কি হলো? সরকার তাদের জানায়নি কিছু, কিন্তু এটা বলছে বটে। তাহলে এই প্রশ্নটা কিন্তু মুখ ফুটে করতে পারছেন না। আমার অবাক লাগছে এদের সাহস দেখে। কেন তাদের জানাতে হবে চুক্তিতে কি আছে না আছে? তারা কি জানে না যে মহান নেতা ইউনুস বাংলাদেশের সম্রাট, ঈশ্বর তাকে পাঠিয়েছেন বাংলাদেশকে কোথায়? স্বর্গে তুলতে। এখন স্বর্গে তুলতে গিয়ে তিনি যে নরকে তুলছেন, দোজকে পাঠিয়ে দিচ্ছেন, বেহেশতের বদলে দোজক আসছে, সেটা হয়তো ঈশ্বরের ইচ্ছা। এসব আলফাল লোকজনের সঙ্গে তিনি কেন জবাবদিহি করতে যাবেন? আচ্ছা, তবু আমরা একটুখানি আলোচনাটা করি। বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে প্রায় 20% শুল্ক ধার্য। এই চুক্তিতে সেটা কমিয়ে 15% হবে। এতে বাংলাদেশের কি সাশ্রয় হলো
বা কী লাভ হলো? 1 পয়সাও কিন্তু নয়। কারণ এই 5% সাশ্রয়ে, যেটা সাশ্রয় হচ্ছে, সেটা লাভ হবে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের। বাংলাদেশ মনে করুন 100 টাকার একটা জিনিস পাঠালো, $100, সেইটা এতকাল সেখানে আমেরিকায় সেটা ওখানে গিয়ে পৌঁছলো, তার দাম হতো 120 টাকা। এইবার 120 টাকাটা এখন কমে গিয়ে হলো 115 টাকা। তার মানে 5 টাকা কম হলো। এই 5 টাকা কি বাংলাদেশের লাভ? না না, একদমই নয়। এই যে সাশ্রয় হবে 5 টাকা, সেটা তো লাভটা হলো যুক্তরাষ্ট্রের ক্রেতাদের। তারা কম দামে বাংলাদেশের পোশাক কিনতে পারবে। তাহলে বাংলাদেশের কি লাভ, যে লাভ নিয়ে এত হইচই করছে? তারা অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা সুবিধা পাবে। মানে ভারতের মালটা ওখানে গিয়ে পৌঁছবে 118 টাকায়, বাংলাদেশের সেটা গিয়ে পড়বে 115 টাকায়। কিন্তু বাংলাদেশের 115 টাকায় যেটা পড়বে, সেটা তো বাংলাদেশের তৈরির খরচ অনেক বেশি। তৈরির খরচ, পাঠাবার খরচ সব বেশি। ভারতের তো সেটা নয়। সুতরাং এইবার তাহলে আপনারা হিসাব করুন যে বাংলাদেশের কী লাভ। ওই যে একটু শুধুমাত্র লাভ হচ্ছে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় একটু সুবিধা পাবে, এই যা। কিন্তু বিনিময়ে কি দিতে হবে বাংলাদেশকে? যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলো এগুলো বাধ্যতামূলকভাবে কিনতে হবে। অন্য দেশ কম দামে এই সব জিনিস দিতে চাইলেও, এমনকি বাড়ির পাশের ভারতও যদি এই সব জিনিসগুলো কম দামে দিতে চায়, বাংলাদেশ কিনতে পারবে না। তাকে বাধ্যতামূলকভাবে আমেরিকার থেকে এই জিনিসগুলো কিনতে হবে এবং বেশি টাকা খরচ করে তাদেরকে আজ নিয়ে আসার খরচটাও তাদের পড়বে। বাংলাদেশের এরপরে আসুন সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারে। বাংলাদেশ সামরিক সরঞ্জাম এতকাল ধরে মূলত কিনে এসেছে চীন থেকে। এখন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা চলবে না, যা কিনবে আমাদের কাছ থেকে। ভয়ঙ্কর কথাটা কি জানেন? মার্কিন পণ্য যে বাংলাদেশে আসবার পর বাংলাদেশ যেগুলো আমদানি করবে, সেখানে সেই জিনিসগুলোকে অতিরিক্ত পরিদর্শন ছাড়াই, চেকিং ছাড়াই সরাসরি প্রবেশের সুযোগ দিতে হবে বাংলাদেশে। মাল খারাপ বলে ফেরত পাঠাতে পারবো না, কোনো কোয়ালিটি চেকিং চলবে না। অনেক লম্বা হয়ে যাচ্ছে এপিসোড, এবার ব্রেক টানি, নইলে অনেকেই হয়তো ছেড়ে চলে যাবেন। আমি সময় নেব না, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। শেষ কথাটি বলার জন্যে ব্রেক টানলাম। এত খেটে খুঁটে গোপন চুক্তি করে দেশ বিক্রির পাকা ব্যবস্থা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল জয়ী। বিনিময়ে তিনি কি পেয়েছেন? এর আগে গরিবি বেচে নোবেল পেয়েছেন, এবার দেশ বেচে পাবেন কি পাবেন? ক্ষমতায় আঁকড়ে থাকার, ক্ষমতায় থাকার লাইসেন্স। এখন আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে। ভোটের পর জামাত জিতলে, আর জামাতের জন্যই তো আমেরিকা খেলাধুলো করছে অনেক, তো জামাত জিতলে ভোটের পর ইউনূস হবেন দেশের রাষ্ট্রপতি। শুনতে পাচ্ছি বিএনপিও নাকি ভেতরে ভেতরে আমেরিকাকে বলেছে আমরাও সব মেনে চলবো আপনাদের কথা, আমাদের তারেক রহমান সাহেবকে ক্ষমতায় আসতে দিন, আমরা ইউনূসকেও রাষ্ট্রপতি তারা করে দিতে পারে বিএনপি, এমন কথাও নাকি বাজারে ভাসছে। আমেরিকা বলেছে ঠিক আছে দেখি। এ সবগুলোই হচ্ছে আমেরিকা তাদেরকে যদি রেগে না যায়, রেগে গেলে আমেরিকা তাহলে বিরুদ্ধে চলে যাবে, তা যাতে না হয় তার জন্য এটা।